আমাদের চারপাশে যা যা ঘটছে, যা যা হয়ে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বারবার একটা প্রশ্ন আমাদের তুলতেই হচ্ছে যে আমাদের দেশের সংবিধানের অস্তিত্ব কি এখনো বজায় আছে? এই মুহূর্তে আমাদের দেশের যারা শাসক দল, তারা মূলত একটা বিষয় কোনো ধন্দ রাখেনি। তারা যে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোতে চাইছেন, আমাদের সংবিধানের যে ধর্ম নিরপেক্ষতার রীতি বা নীতি, সেটাকে তারা যে খুব একটা মান্যতা দেন না, বারবার তারা সেটা বলেছেন বা তাদের নানা আচরণের মধ্য দিয়ে সেটা পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু এখনো যেহেতু আমাদের সংবিধানটা রয়েছে, আমাদের তাই বারবার এই প্রশ্নটা করতে ইচ্ছে করে যে আমাদের সংবিধানের যাবতীয় বিষয় এখনো বজায় আছে তো? যেভাবে রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িকতা বিষ ছড়াচ্ছে, তাতে এই প্রশ্নটা আবারও করতে হচ্ছে। আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি যে ভঙ্গিতে কথা বলছেন, তিনি একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেবার চেষ্টা করছেন। গতকাল SIR বিরোধী যে ধর্ণা মঞ্চ, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান যে ভঙ্গিতে, যে ভাষায় কথা বললেন, সত্যি মনে হয় প্রশাসনের মাথায় বসে থাকা একজন মানুষের কথা। মনে হয় যেন সম্প্রদায় সম্প্রদায়ে বিভেদ তৈরি করে তিনি এক ধরনের সুবিধা দিতে চান। সেই সুবিধা নেওয়ার কথা তো তিনি বললেন। যখন তিনি বলেন আমরা আছি বলে আপনারা ঠিক আছেন, তা না হলে একটা কমিউনিটির লোক যদি একত্রিত হয় না, তাহলে আপনাদের এই ভাষাটা প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার মুখে মানায়? তিনি না মন্ত্রবৃত্তির শপথ নিয়েছেন, তিনি না বলেছেন যে আমি মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করবার সময় এই ওতটা তো তাকে নিতে হয়েছিল যে আমি ভারতবর্ষের সংবিধানের যে রীতি, যে নীতি, তাকে মান্যতা দেব, তার বাইরে কিছু করব না। এই ভঙ্গিতেই ভাষায় যে বা যারা কথা বলেন, তারা ভারতের সংবিধানকে আদৌ মান্যতা দেন? সবাই নিজেদের রাজনৈতিক স্বার্থে এই সম্প্রদায়গত বিভাজনকে উস্কে দিতে চাইছেন। বারবার আমরা সেটা দেখছি। স্বাভাবিকভাবেই আমাদের তাই প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমাদের সংবিধানের রীতিনীতি এখনো বজায় আছে না সংবিধানটা পাল্টে গেছে? কিভাবে পারেন প্রশাসনের মাথায় বা প্রশাসনে থাকা মানুষজনেরা এই ভাষায়, এই ভঙ্গিতে কথা বলতে? আমাদের দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দল যে ভঙ্গিতে কথা বলছেন, যে আচার আচরণ করছেন, সেটা আমাদের দেশের সংবিধানের প্রতি চূড়ান্ত অবজ্ঞা করা, অমান্য করা, তাছাড়া কিছু নয়। কিন্তু তারপরে পার পেয়ে যাচ্ছেন। আমাদের দেশের বিচার বিভাগ আছেন, বিচারপতিরা আছেন, সবাই যেন কেমন চোখ বুজে রয়েছেন। যে ঘটনাগুলো চলছে, হচ্ছে, সাধারণ বুদ্ধিতে বোঝা যাচ্ছে এগুলো হওয়া উচিত নয়, অথচ হয়েই যাচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? আসলে এই বিষয়টার উপর আজ আলোকপাত করি, জানতে চাই বা বারবার এই বিষয়টা মানুষের সামনে পৌঁছে দিই যে যা হচ্ছে তা মানুষের জন্যই ভয়ঙ্কর, ভয়াবহ একটা বিপদ ডেকে আনবে। বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়া খুব সহজ, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটাকে দিয়ে একটা ভালো কিছু করা খুব শক্ত। বিভাজন দিয়ে ভালো কিছু হয় না, হতে পারে না। বিদ্বেষের বিষ মনের মধ্যে বহন করেন যারা, তারা খুব সুস্থ সমাজ করতে পারেন না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার এবং আইনজীবী আনিসুর রহমান। আমি এনাদের দুজনের কাছে জানতে চাইবো যে কি গোটা বিষয়টা কোথায় যাচ্ছে। আমি দেখাবো আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন। মিরাতুন জি, আপনার কাছে আমি প্রথম জিজ্ঞাসা করি, বারবার আপনি এটা বলেন, নিরন্তর আমাদের বলে যেতে হবে বলেও আপনি বলেন যে যদি অল্প কয়েকজন মানুষ শোনে তাহলে এটা বলে যেতে হবে যে আমাদের সংবিধান এখনো ধর্ম নিরপেক্ষ। আরো কতগুলো দেশ রয়েছে ধর্মের দেশ, একটা হিন্দুদের দেশ হবে না কেন? এই চাহিদা মোটামুটি ভাবে আমাদের দেশের মানুষের মধ্যে এখন ছড়িয়ে দেওয়ার বা চারিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেটা কিছুটা সফলও হয়েছে। কিন্তু তারপরেও তো আমাদের বলতে হবে যে আসলে ধর্মভিত্তিক দেশ কোনো উন্নত পরিবেশ দিতে পারে না, চারপাশে তাকালেই সেটা বোঝা যায়। বরং উল্টো দিকে আমরা যে রীতি, যে নীতিকে সামনে রেখে চলতে চেয়েছি, ধর্ম নিরপেক্ষতা নীতি, যদি এটাকে বহন করা যায় তাহলে হয়তো অনেক দেশের থেকে আমরা একটা অন্যরকম দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারতাম। কিন্তু সেটাই ঘুরিয়ে দিয়ে এখন আমাদের পিছন দিকে, মানে অনেককেই এটা খাওয়ানো হয়েছে, কেন আমার একটা হিন্দুদের দেশ হবে না, এবং এটা অনেক মানুষের মধ্যে এখন ঢুকে গেছে
যে সত্যিই তো অনেক দেশ যদি মুসলমানদের দেশ হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষের দেশ হয়, একটা হিন্দুদের দেশ কেন হবে না? দেশটা বিভাজনও তো হয়েছিল সেই ধর্মকে ভিত্তি করে, তাহলে আমাদের হিন্দু দেশ হতে আপত্তি কোথায়? এই প্রশ্নের উত্তর এক কথায়ও দেওয়া যায়। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তোমার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। এক আচ্ছা। কথায় উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে যে প্রশাসনের মাথাদের কথা বলছো তুমি। প্রশাসনের প্রধান যারা, প্রশাসনে চালাচ্ছে যারা, তাদেরকে বলেছো প্রশাসনের মাথায়। আমি একটু বিদ্রুপ করার লোভ সামলাতে পারছি না। প্রশাসনের মাথাদের মাথা বলে কিছু আছে তো? আর যদি থাকে তাহলে সেই মাথাটা পুরোপুরি বুদ্ধি দ্বারা, বোধ দ্বারা, সদ্বুদ্ধি দ্বারা, বোধ দ্বারা চালিত হয়, নাকি মাথাটাই পুরোপুরি কুবুদ্ধি দ্বারা চালিত হয়, মন্দ বুদ্ধি দ্বারা চালিত হয়, স্বার্থ বুদ্ধি দ্বারা চালিত হয়, লাভালাভের হিসাব দ্বারা চালিত হয়? এই প্রশ্নটা এখন আমরা রাখতে পারি। সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো যে কতখানি ক্ষতিকারক, যদি তাদের মাথাতে মাথা থাকতো, মানে প্রশাসনের মাথায় যারা আছেন তাদের যদি মাথা থাকতো, তাহলে তারা কি সেই কথাটা বুঝতেন না যে সাম্প্রদায়িকতার বিষটা কত ভয়াবহ? তা না, তা নেই। মাথা নেই, বোধ নেই, সদিচ্ছা নেই, সাহসিকতা নেই, সততা নেই। এতগুলো নেই এর মাঝখানে আছে শুধু জানে, বুঝতে পারে যে সাম্প্রদায়িকতার বিষটা ছড়াতে পারলে ভালো ফসল তারা পাবে। বীজটা যদি এই দেশের বা রাজ্যের মাটিতে ছড়ানো যায়, তাহলে যে ফসলটা উৎপন্ন হবে, সেই ফসলটা, বীজটাকে বীজের মতো করে যদি ছড়ানো যায়, তাহলে যে ফসলটা উৎপন্ন হবে, সেই ফসলটা তারা খুব ভালোভাবে তাদের রাজনৈতিক বাণিজ্য দিক কাজে লাগাতে পারবে। রাজনীতিটা আজকে একটা বাণিজ্য লাভের, বাণিজ্যকে আমি খুব অবমাননা করছি না, কিন্তু বাণিজ্যটা যদি শুধুমাত্র অর্থ লাভের উপায় হয় যেন তেন প্রকারেণ, তাহলে সে বাণিজ্য যেরকম হয়, এরা যে রাজনীতিটা করে, তুমি তাদের যাদের প্রশাসনের মাথা বলে সম্মান দিচ্ছ, তারা যে রাজনীতিটা করে, সেই রাজনীতিটা হচ্ছে বাণিজ্যিক রাজনীতি। এই রাজনীতি করে কি ধরনের বীজ এখানে আমরা এর মাটিতে, রাজ্যের মাটিতে পুঁতবো, এবং সেই বীজ যে ফসল দেবে, সেই ফসল বিক্রি করে আমরা কতটা কোটি কোটি টাকার মালিক হতে পারবো, এটাই এদের লক্ষ্য। একটু নিন্দা করে বললে এটাই বলতে হয়। তো বিষ ছড়াচ্ছে কেন মাথারা, মানে যদি মাথা মেনেই নেওয়া যায়, সেটা খুব পরিষ্কার হিসাব। এটা যত আমাদের দেশটা যখন ভাগ হয়েছিল, দেশ ভাগ হয়েছিল, তখন মনে করা হয়েছিল দুটো সম্প্রদায়ের মধ্যে এমন সম্পর্ক, এমন লাগালাগির সম্পর্ক, হিংসি, রক্তারক্তি, হানাহানির সম্পর্ক, যে দুটো সম্প্রদায় একসঙ্গে থাকতে পারবে না। দুটো বাড়ির দুটো ছেলের মধ্যে যদি প্রায় ঝগড়া হয়, ছেলেটাই বেশি দুষ্ট হয় বলে ছেলে বলছি, মেয়ে বলছি না, তাহলে সেই দুটো ছেলেকে মা বাবারা মনে করে কোথায় তাদের সদ্বুদ্ধি দিয়ে, ভালো কথায়, সুন্দর কথায় বোঝাবে, নিজেদের আচরণ দিয়ে, তা না করে ছেলে দুটিকে একদম আলাদা করে দেওয়া হোক, ওদের একসঙ্গে থাকতেই দেওয়া হবে না। এইরকম যে হিসাবটা কষে দেশ ভাগটা করা হয়েছিল, তখন এই সাম্প্রদায়িকতার বীজটা তখন বীজের মতো করে রোপণ করা হয়েছিল। তার ফসল আমরা এতদিনে দেখতে পাচ্ছি যে যারা দেশ নায়ক নায়িকা, তারা দেশ নায়ক নায়িকার ভূমিকা পালন করছে না। দেশবাসী তাদের কাছে কিছুমাত্র কিছু না। এই একজন যার ছবি এখন দেখাচ্ছ, তিনি এই হিসেবটুকু ভালো পাকা করে নিয়েছেন যে দেশবাসীকে কিছু ছুড়ে দাও, ভিক্ষা দেওয়ার মতো করে, এই নাও 10টা পয়সা, একজনকে 10টা টাকা ছুড়ে দিলাম দরিদ্র মানুষকে আমি। ইনি সেই ধরনের আচরণ করছেন যে এরা সব অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ, এদেরকে যা ছুড়ে দেওয়া যাবে এরা তাই নেবে। অতএব তিনি সেইভাবে আচরণ করছেন। মাথা বলা যায়? প্রশাসনের মাথাকে বলা যায়? এই মাথাটা তো পুরোপুরি দুর্বুদ্ধিতে ঠাসা, নিজেদের হিসাব, লাভের হিসাব কষার ঠাসা। তো সাম্প্রদায়িকতার বীজটা খুব ভালো একটা বীজের মতো কাজ করে, ওদের জন্য সুন্দর ফসল এনে দেয়।
ফলে ওরা সেটা করছে, ব্যবহার করছে। দেশ ভাগের সময় থেকে যেটা ভাবা হয়েছিল ঠিক তার উল্টো হলো, ঠিক তার উল্টো হলো। দুটো সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব তো হলোই না, বরং দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজনটা চিরকালের জন্যে এঁকে দেওয়া হলো, একেবারে ভাগ করে দেওয়ার মতন এঁকে দেওয়া হলো। যে কোনো ব্যাপারে এখন কি হচ্ছে যে সেই সম্প্রদায় দুটো, তারা দুটি পক্ষ, তারা শান্তিতে থাকছে কিনা, থাকতে চাইছে কিনা সেটা কেউ জানতে চাইছে না। তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না, তাদের মধ্যে বিদ্বেষের সম্পর্কটাকে একেবারে জিইয়ে রাখতে হবে যে কোনো উপায়ে। রাজনীতি আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, মন্দ রাজনীতি, অপরাজনীতি, বিভৎস রাজনীতি, বিপথগামী রাজনীতি। এই যার ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি সেই রাজনীতিতে একেবারে ডিলিট ডিগ্রি তাকে শিগগিরই দেওয়া হোক, সেই রাজনীতি তিনি করছেন। এবং সাম্প্রদায়িক হানাহানি, রক্তারক্তির সে সম্পর্ক, সেটা করে দিয়ে শান্তিতে মানুষ থাকুক। দুই সম্প্রদায়ের মানুষের থেকে আমরা পাবো, দেশবাসী অনেক কাজ তাদের থেকে পাবে, এবং তাদের নিজের জীবনেও দুঃখ দুর্দশা, শিক্ষা দীক্ষা যা কিছু প্রয়োজন, দুঃখ দুর্দশা দূর হবে। শিক্ষার অভাব, স্বাস্থ্য পরিষেবার অভাব, চাকরির অভাব, কাজের অভাব সব দূর হবে। সেটা করলে তো মুশকিল। রাজনীতির কারবারিরা, বাণিজ্যের কারবারিরা, রাজনীতি বাণিজ্যের কারবারিরা, তাদের কি লাভ? তারা কি বসে বসে আঙুল চুষবে? এরকম একটা হিসাব করছে। দায়িকতার বিষটা খুব ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। আমার একটাই বক্তব্য থাকবে রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে, এই বিষটা ছড়াতে যেন আমরা না দিই। রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে যে এই বিষের যে প্রতিক্রিয়া হয় সেটা সম্পর্কে আমরা যেন সতর্ক থাকি। এতে কারো যাদের মধ্যে বিষটাকে বপন করে দেওয়া হচ্ছে, ওরা নিজেরা তো হানাহানি করে না। এই সাদা শাড়ি পরা মহিলারা, এরা নিজেরা নিজেদের গায়ের এই সাদা শাড়িতে কোনোদিন রক্তের দাগ লাগতে দেবে না। রক্ত কাদের মধ্যে, রক্তারক্তি কাদের মধ্যে হবে? এই দুটো সম্প্রদায়ের মধ্যে রক্তারক্তি হবে। আর সেই রক্তারক্তি হওয়ার ফসল ওনারা কুড়াবেন। ওই সাদা শাড়িতে কখনো কোনো দাগ লাগবে না, কোনো দাগ লাগবে না। এটা হচ্ছে এদের উদ্দেশ্য একমাত্র। এটা বলেই শেষ করব। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, রাজনৈতিক দিক থেকে যদি ভাবি, ইনি যে রাজনীতি করছেন সেটা মন্দ রাজনীতি। কেন্দ্রীয় শাসক দল সরাসরি যেটা করছে সাম্প্রদায়িকতার উস্কানি, সেটা মন্দ রাজনীতি। ইনি সাম্প্রদায়িকতার উস্কানিটা খুব খারাপ, আমি তার বিরুদ্ধে বলে রাজনীতি করছে, ছলনা করছে, ভণ্ডামি করছে, এটা অত্যন্ত মন্দ রাজনীতি। দরকার আজকে এই দুটি শাসক দল যে রাজনীতি করে, তার বাইরে অনেক রাজনৈতিক দল আছে, বহু। তোমরা হিসাব রাখবে, হয়তো 100 ছাড়া দেশে 100, আনিসুর রহমান সাহেব আরো বেশি ভালো বলতে পারবেন, তোমরা দুজনে, 100-র বেশি দল আছে। আমি বলবো সেই দলগুলো প্রত্যেকে আজকে ক্ষমতার গদিটাকে লক্ষ্য না করে, ক্ষমতা নয়, সেই রকম ঐক্য, সেই ক্ষমতাটা অর্জন করার চেষ্টা করুন যে আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধতার মতো ক্ষমতা আর নেই। আমরা সমস্ত এই দুটো শাসক দলকে উৎখাত করে দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে উৎখাত করব এবং দেশ এবং দেশবাসীর কল্যাণের জন্য কাজ করব, এই শপথ গ্রহণ করব। তারপরে এদের এই দুটো শাসক দল অত্যন্ত কুখ্যাত হয়ে গেছে। এই দুটি শাসক দলকে যদি উৎপাটন করে ফেলতে পারে ঐক্যবদ্ধতা দ্বারা, তারপরে তারা এবার তাদের নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে কি করবে না করবে সেটা পরের কথা, তারা সেটা বুঝবে। আমি তো রাজনীতি বুঝি না, রাজনৈতিক দলেরা সেটা বুঝবে। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দরকার, এই নির্বাচনের আগে প্রতিটা রাজনৈতিক দল, এই দুটো শাসক দল, রাজ্যের আর কেন্দ্রের বাদে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা প্রত্যেকে আজকে ঐক্যবদ্ধ হন, হাতে হাত মেলান, যে এই দুটোকে দলের অপশাসনকে রুখতে হবে। সুশাসন তারা আনবেন পরে, কিভাবে আনবেন, কেমন করে আনবেন, সেটা তারা নিজেরা মেলামেশা করে তো ঠিক করবে। এটাই আমার বুদ্ধিতে এতটুকুই আমি বুঝতে পারছি। বেশ, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি আনিসুর রহমানের কাছে আছি। আনিসুর বাবু, সংবিধান, আপনি তো আইনজীবী, সংবিধান, এই বাক্যগুলো, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ রাজ্যে বিরোধী দলনেতা, যেটা একটা সাংবিধানিক পদ,
বিরোধী দলনেতা, তার মুখে আমরা যে ভাষা শুনি, পরিষ্কার সাম্প্রদায়িকতাকে ইন্ধন যোগানো। আর আমাদের রাজ্যের প্রধান প্রশাসনিক যে মানুষটি, তিনি যে ভাষায় কথা বললেন, এরপরেও সংবিধান, তারপরে আমাদের দেশের বিচার বিভাগ, আমাদের দেশের বিচারপতিরা চুপ করে বসে থাকবেন? তারা বলবেন না যে আপনারা যে শপথ নিয়েছিলেন, আপনারা সেই শপথটাকে লঙ্ঘন করছেন? অবশ্যই। প্রথমে আমি একটা বিষয়ে কি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে, অর্থাৎ পাকিস্তান, তৎকালীন যে পাকিস্তান 1947 সালে 14ই আগস্ট তৈরি হয়েছিল, 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ ওখানে মুসলমানরা থাকবে, এখানে হিন্দুরা থাকবে। ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা তা নয়। পাকিস্তান তৈরি হয়েছিল, কিছু মানুষ পাকিস্তান তৈরি করেছিল যারা, তারা তার আগেও কিন্তু ভাবতে হবে যে সাভারকার দেখানো হয়, প্রথমে কিন্তু মুসলিম লীগ বা মোহাম্মদ আলী জিন্না কিন্তু ভারত ভাগ চায়নি, সবার আগে চেয়েছিল কিন্তু সাভারকার, অনেক বছর আগে। এবং সেখানে যখন ভারতবর্ষ তৈরি হয়, তৎকালীন ভারতবর্ষকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, তারা কিন্তু সবাই মিলে সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের কথা বলেছিলেন। তারা একদম সোচ্চারে ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষের কোন জাতের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, আঞ্চলিকতার ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সেই মর্মে ভারতবর্ষের সংবিধানও তৈরি হয়েছিল, সেই সংবিধান গৃহীত হয়েছিল। আসলে সেই সংবিধানটা ছিল ধর্মনিরপেক্ষ সংবিধান, কিন্তু সেই সংবিধানের প্রিয়াম্বেলে এই ধর্মনিরপেক্ষ শব্দটা কিন্তু 1950 সালে ছিল না। 1950 সালে লাগু হয়েছিল, 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল সেই সংবিধানে। সেটা পরবর্তীকালে 42তম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটা আনা হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে একাধিকবার মামলা হয়েছিল যে ভারতবর্ষের প্রিয়াম্বেলে বা সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না। ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী সরকার বলপূর্বক বা ইচ্ছাকৃতভাবে এই ধর্মনিরপেক্ষ শব্দটিকে অনুপ্রবেশ ঘটিয়েছে, এটাকে বাতিল করা হোক। কিন্তু গত 80 বছরের ভারতবর্ষের স্বাধীনতার মহামান্য সুপ্রিম কোর্ট বারে বারে সোচ্চারে ঘোষণা করেছে ধর্মনিরপেক্ষ শব্দটা স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম দিকে না থাকলেও ভারতবর্ষের সংবিধানের আদ্যপান্তটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে গঠিত এবং রচিত। ফলে মূল যে স্পিরিট, মূল যে ভাবনা, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনিও একইভাবে মুসলিম সমাজকে, যারা ভারতবর্ষে রয়ে গেছে, তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, ভরসা দিয়েছিলেন যে ভারতবর্ষ কোনো জাতির বা কোনো ধর্মের ভিত্তিতে গঠিত হচ্ছে না। ভারতবর্ষ হচ্ছে সব জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের সমাহার এখানে থাকবে। আজকের সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে রাজনীতি চলছে, সেটা আমরা এতদিন শুভেন্দু অধিকারীর মুখে শুনতাম। শুভেন্দু অধিকারী মেরুকরণের জন্য, সাম্প্রদায়িক বিভাজনের জন্য লাগাতার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। শুভেন্দু মানে বেপরোয়া ভাবে চূড়ান্ত মানে মানে উলঙ্গ ভাবে একেবারে তিনি সাম্প্রদায়িকতার প্রচার চালাচ্ছে। তার আগে অবশ্য বিজেপির বিভিন্ন সাইজের নেতারা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করেছে, কিন্তু ঠিক হুমায়ুন কবির একদিকে সেও এখন হঠাৎ করে গজিয়ে ওঠা নতুন দল তৈরি করে আসলে তিনি কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল, তারপর তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরে তিনি হঠাৎ মুসলিম সেজে উঠলেন, মুসলিম হয়ে উঠলেন। তিনি ওনাকে মুসলমানদের দল করবেন, মুসলমানদের মসিয়া হয়ে উঠেছেন।